প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস পরিক্রমায় আমি আজকে আবার তোমাদের সঙ্গে আমার ভূগোল ও পরিবেশ বিষয় নিয়ে হাজির হয়েছি। প্রত্যাশা করছি সবাই সার্বিকভাবে ভালো আছো এবং আমার এই ক্লাসে তোমরা সবাই অংশগ্রহণ করছো। আমি প্রত্যাশা করব 2021 সালে তোমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখা এবং অংশগ্রহণ করা অতীব জরুরি। জানি না আমাদের শ্রেণীকক্ষে তোমাদের সাথে সরাসরি শারীরিকভাবে কবে নাগাদ আমরা ক্লাস করতে সমর্থ হব। সারা পৃথিবী আর একবার কোভিড-19 ধাক্কায় কাঁপছে। প্রত্যাশা করব তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিজে ভালো থাকবে, পরিবার পরিজনকে সুস্থ রাখবে। তো আমি গত ক্লাসে তোমাদের সঙ্গে এই ভূগোল ও পরিবেশ বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে জ্যোতিষ্ক মণ্ডলীর কিছু প্রাথমিক জ্ঞান নিয়ে কথা বলেছিলাম। আজকে তার থেকে আর একটু সামনের দিকে আমরা এগোতে যাচ্ছি। একসঙ্গে অনেকটা ক্লাস করানো সম্ভব না, ভিন্ন কারণে আমরা অল্প অল্প করে এগোচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আমরা আজকে আবার সেই ভৌগোলিক দৃষ্টিকোণে প্রাথমিকভাবে দুটো তিনটে জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো তিনটি গ্রহ সম্পর্কে। তোমাদের সঙ্গে আজ আমি কথা বলবো। এখানে আমাদের দর্শনের বিষয় হচ্ছে, আগে যে বলছিলাম এটা ধারাবাহিকভাবে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে সূর্য থেকে নিকটতম গ্রহ কোনটি, তারপরে কোনটি, তারপরে কোনটি, এভাবে 1 2 3 4 5 6 7 8 বর্তমান 8টি গ্রহ আছে আমাদের এই সূর্যকে কেন্দ্র করে যারা প্রদক্ষিণ করছে, পরিভ্রমণ করছে। এই সূর্যকে কেন্দ্র করে এই সৌর জগৎটায় 8টি গ্রহ আছে। আগের দিন বলেছিলাম এই 8টি গ্রহ আমরা প্রাথমিক 3টি নিয়ে আলোচনা করব। তো এই 3টে গ্রহ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখব এই 3টি গ্রহ কে কত সময় এই সূর্যকে প্রদক্ষিণ করছে, কত সময় লাগছে। সূর্যকে প্রদক্ষিণ কালের উপর ভিত্তি করে বছরটা নির্ণয় করা হয়, মাস দিন বছর, যে এই বুধের 1 বছর মানে কতদিন, শুক্রের কতদিনে 1 বছর হয়,
পৃথিবী কতদিনে 1 বছর হয়? আমরা পৃথিবীটাই হয়তো জানি, বাকি গুলো সম্বন্ধে আমাদের ধারণা থাকলেও মেমোরিতে আমরা খুব সময় রাখি না। তো যেহেতু পড়াশোনা সৃজনশীল, আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে মনে রাখতে পারি এই গ্রহগুলো সম্পর্কে তথ্যটা মনে রাখবো। সূর্যের নিকটতম গ্রহ বুধ। মনে রাখতে হবে বুধ শুধু নিকটতম গ্রহ নয়, সৌর জগতের 8টি গ্রহের মধ্যে সবচেয়ে ছোট সে, সবচেয়ে ছোট বুধ, এবং সূর্যের খুব নিকটতম অবস্থিত। তাপমাত্রা সঙ্গত কারণে তাপমাত্রা তো অধিক হওয়ার কথা, তাপমাত্রা বেশ। তো এই বুধটা সূর্যের কাছাকাছি হয়, সূর্যের আলো এত বেশি এর পরে বেশি প্রতিফলিত হয় যে আমরা সাধারণত পৃথিবী থেকে এই বুধ গ্রহকে এতটা স্পষ্ট দেখতে পাই না, এতটা স্পষ্ট দেখি না অতিরিক্ত তাপমাত্রার কারণে, সূর্যের প্রচন্ড প্রখর আলোর তীব্রতার কারণে। আমরা জানি বুধ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে 88 দিন, এর সময় লাগে, বুধের সময় লাগে 88 দিন। অর্থাৎ কি না, বুধ গ্রহে 88 দিনে 1 বছর হয়, 1 বছরের সময় লাগে 88 দিন। তো এই কারণে এই বুধ গ্রহ 88 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। এই কারণে এর 1 বছর বলতে আমরা 88 দিনকে বুঝি। 30 দিনই 1 মাস হিসেবে আমরা 88 দিনকে যদি ভাগ দেই, 90 দিন যদি হতো, 3 দিন 30 দিয়ে আমরা ভাগ দিলে 3 হতো, 3 30 90, সেখানে 2 দিন কম পড়ে, তারপরে ধরে নিলাম 3 মাসে 1 বছর। আমাদের পৃথিবীর 3 মাসে বুধের 1 বছর হয়। ওকে। আর এই বুধ গ্রহে বলা হচ্ছে এই গ্রহটা এত বেশি সূর্যের আলো পড়ে, এত বেশি সূর্যের আলো পড়ে, এবং এই গ্রহে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশ অধিক, বলতে হবে অনেক বেশি। সঙ্গত কারণে এই বায়ুমণ্ডলটা বলতে আমরা কিছু পাবো না। এখানে মেঘ নেই, পানি নেই, বায়ু নেই, মানে একটা নেই শব্দ এর ক্ষেত্রে ব্যবহারযোগ্য। এখানে কিছুই নেই, এবং এর মাধ্যাকর্ষণ শক্তি এতটা কম যে বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না, ভালো পাওয়া যাবে না। তবে বিষয় হচ্ছে এমন, বলা হয়েছে তোমাদের বইতে এর উপরের অংশটা নাকি চাঁদের মতো। এখন বুঝতে হয়েছে, আমরা তো কেউ জানি না চাঁদের উপর দিকটা কেমন, ফলে দরকার নাই চাঁদের মতো, আমরা দরকার নেই আমাদের। আমরা জানবো এর উপরে জমিনটা আছে এবড়ো থেবড়ো, মানে সমতল নয়, কোথাও অনেক উঁচু, কোথাও অনেক নিচু। যার উঁচু অংশ যদি বেশি হয় তাকে আমরা মালভূমি বলতে পারি, তাহলে কোথাও সমতল ভূমি সমভূমি, কোথাও মালভূমি, তার থেকে উঁচু হলে পাহাড় পর্বত, এরকম এবড়ো থেবড়ো ভূমি এই বুধের বিশেষ বৈশিষ্ট্য। তো আমরা বুধ সম্পর্কে যতটা জানলাম, আর আরেকটা কথা মনে রাখতে হবে, এই 1 নাম্বার যে গ্রহটা, এর কোনো উপগ্রহ নাই, উপগ্রহ নেই। এর সম্বন্ধে আরেকটু তথ্য আমাদের জানা দরকার, যেটা হচ্ছে কি, যে এর একটা রয়েছে, আমরা ব্যাস বলি, ব্যাস, এর ব্যাস কতটুকু, এর বয়স বলা আছে 4850 কিলোমিটার, 4850 কিলোমিটার। আর সূর্য থেকে দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। সূর্য থেকে এর যে দূরত্ব, এটা দূরত্ব আছে 5.8 কোটি কিলোমিটার। আর এর যে ব্যাস, আমরা জানি ব্যাস কাকে বলে,
কোন একটা বৃত্তের মাঝখান থেকে এক অর্ধেক দাগ দিলে যায় ব্যাস অর্ধ, মানে ব্যাসের অর্ধেক, আর উল্টো হলে ব্যাস হয়। মানে বৃত্তের কেন্দ্র ভেদ করে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কল্পিত রেখাকে বলা হয়েছে ব্যাস। এটা হচ্ছে 4850 কিলোমিটার। আমরা এতটুকু জানতে পারলাম। প্রদক্ষিণকাল 88 দিন, ব্যাস হচ্ছে 4850 কিলোমিটার এবং সূর্য থেকে দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। এতটুকু জানলে চলবে। এবং এর কোনো উপগ্রহ নেই, উপরের জমি এবলো থেবলো সমতল নয়। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় গ্রহ শুক্র। শুক্র হচ্ছে আমাদের সৌরজগতের দ্বিতীয় জ্যোতিষ্ক অবলিক অথবা গ্রহ, দ্বিতীয় গ্রহ। পৃথিবী থেকে দুবার দেখা যায়। সকালবেলা আমরা শুকতারা বলি যাকে, সন্ধ্যাবেলায় তাকে আমরা আবার সন্ধ্যা তারা বলি। যে শুক্র গ্রহ, যে সন্ধ্যা তারা, সেই শুক্র গ্রহ বা শুকতারা। আবার একে সন্ধ্যার সময় আমরা বলি সন্ধ্যা তারা। তারা বলার কারণ এতে এর আলো পৃথিবী থেকে একবার স্পষ্ট জলজল করতে দেখতে পাই বিধায় আমরা একে তারা বলে ভাবি। আসলে এটা অরিজিনাল তারা নয়, এটাও গ্রহ। কিন্তু সূর্যের আলো এই গ্রহের উপর পড়াতে এখান থেকে প্রতিফলিত হয়। এতেও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অতিরিক্ত বেশি, অত্যাধিক বেশি। এখান থেকে যে কারণে সূর্যের আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে, সঙ্গত কারণে পৃথিবী থেকে এটাকে 24 ঘন্টা দূর দ্বারা আমরা দেখতে পাই। তো আমরা জানি প্রতিটা গ্রহ এটা সবসময় এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এভাবেই সূর্যকে কেন্দ্র করে সবসময় সবাই এভাবে ঘুরছে। গ্রহগুলো সবসময় এভাবে ঘুরছে, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এগুলো সম্বন্ধে একটু ভিন্ন ধারণা রয়েছে। সেটা হচ্ছে এটি কিন্তু উল্টো দিকে ঘোরে, এটা একটা উল্টো দিকে ঘোরে। সঙ্গত কারণে একে বলা হয়েছে একটু ভিন্ন ধর্মী গ্রহ। মানে ধর্ম বা বৈশিষ্ট্য কিছুটা পার্থক্য আছে অন্য 7টার মতো। এর ধর্ম বা বৈশিষ্ট্য এক নয়। তবে এর প্রাথমিক ধারণা থেকে আমাদের প্রথমে জানতে হবে এই সূর্য থেকে দূরত্ব কত। 10.8 কোটি, এখান থেকে এই পর্যন্ত এর ছিল 5.8 কোটি কিলোমিটার। আরো 5 যোগ করে দিলাম, 5 আর 5 10.8 কোটি কিলোমিটার। 10.8 কোটি কিলোমিটার সূর্য থেকে শুক্রের দূরত্ব। এইখানে বলে রাখা ভালো যে এর যে ব্যাসটা আছে, সে ব্যাস কতটা। এর যে কক্ষপথ, এর যে ব্যাস আছে তার পরিমাণ হচ্ছে 12,104 কিলোমিটার। 12,104 কিলোমিটার। বন্ধুগণ, তাত্ত্বিক বিষয়ে মনোযোগ সহকারে শুনতে হবে, বইয়ের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। এরপর আমরা জানতে যাচ্ছি বুধের 88 দিনে 1 বছর হয়। পৃথিবীটা আমরা জানি শুক্রে 1 বছরে কতদিন, কত সময় 1 বছর হয়, অর্থাৎ না শুক্র এই সূর্যকে প্রদক্ষিণ করতে শুক্রের কতদিন লাগে? 225 দিন লাগে। এর সময় লাগে 225 দিন। অর্থাৎ কিনা শুক্র গ্রহে 225 দিনে 1 বছর হয়। শুক্র গ্রহে 225 দিনে 1 বছর হয়। একে 30 ভাগ করলে ফলাফল যা আসবে সে তত মাস হবে 1 বছর। পৃথিবীর অনুযায়ী পৃথিবীর 1 মাসের তত সময় লাগে 1 বছর হতে। তো আমরা এখানে দেখলাম যে এর যে আমরা বায়ুমণ্ডল কথা বলছি, এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সর্বাধিক। এত বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড রয়েছে এর পৃষ্ঠদেশে। সেই সঙ্গে আরো একটু বলে রাখি, এর কথা বলছিলাম 1 নম্বর গ্রহ, এর উপগ্রহ নাই। এই 2 নম্বর গ্রহ, এর উপগ্রহ একটাও নাই। তাহলে আমরা জানলাম প্রথম 2টি গ্রহ কোনো উপগ্রহ নেই। মনে রাখতে হবে প্রথম 2টি গ্রহ বুধ এবং শুক্র, এদের কোনো উপগ্রহ নেই। এবার আমরা জানবো যে হ্যাঁ
এর যে বায়ুমণ্ডল আছে তার অবস্থা কেমন, এর ভূভাগ কেমন, এর ভূভাগ এত বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে যে সূর্যের আলো বা সূর্যকে শুক্র গ্রহ থেকে আদৌ দেখা যায় না, কারণ এর আকাশ ঘন মেঘে ঢাকা থাকে। এত ঘন মেঘ যে শুক্র থেকে সূর্যকে দেখা যায় না, একটু পুরু থাকে মেঘের স্তর। মজার বিষয়, তোমরা যারা অষ্টম থেকে এবার নবমে আসছো, এটি পূর্বে পড়ো নেই, ক্লাস নবম দশমের পূর্বে যারা ছিলে এবার দশম বা অতি দশমে আছো, তাদের বিষয়টা আমার সঙ্গে ক্লাস করলে জানা আছে যে শুক্রের আকাশ এত কালো মেঘে আবৃত থাকে যে এর জমিন থেকে সূর্যকে কখনো দেখা যায় না। মূল কারণ হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ এত বেশি যে এখান থেকে আকাশে যে পরিমাণ মেঘ জমা থাকে তাতে করে ওই মেঘ ভেদ করে সূর্যকে আমরা কখনো দেখতে পাই না। তো এখানে যে কথা বলছিলাম, মজার একটা ব্যাপার আছে, সেইটা হচ্ছে এখানে কিন্তু মেঘ আছে, বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। মজা এখানে নয়, মজা হচ্ছে 1 ফুট পানি পড়ে না। মেঘ হবে, আকাশে মেঘ ভরা থাকে সব সময়, বৃষ্টি হচ্ছে, 1 ফোঁটা পানির সন্ধান মিলবে না। এখানে একটা মজার বিষয়, এজন্য বলা হয়েছে সৌরজগতে একটা ভিন্ন ধর্মী গ্রহ, ভিন্ন বৈশিষ্ট্যের গ্রহ। দেখো মেঘ আছে, বৃষ্টি আছে, বৃষ্টি পড়ছে জমিনে কিন্তু পানি পড়ছে না, পানি পাওয়া যাচ্ছে না। প্রশ্ন হলো তাহলে ওটা পড়ছে কি, মেঘটা কি, পড়ছে কি, পানিটা যাচ্ছে কোথায়, কি পড়ছে তাহলে? হ্যাঁ, সঠিক প্রশ্ন। এর সংক্ষিপ্ত জবাব হচ্ছে ওই মেঘটা সৃষ্টি হয় অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে। ওই মেঘে যে স্তর জমা হয়েছে ওখানে সম্পূর্ণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা মাঝে মধ্যে বৃষ্টি আকারে জমিনে ঝরে ঝরে পড়ছে। সুতরাং পানি নয়, যা পড়ছে সেটা অ্যাসিড। সারা বছর জমিনে অ্যাসিড বৃষ্টি হয়, বুঝতে তো পারছো? তাহলে আমরা বুধের কথা বলেছিলাম, বুধে কিছু নেই বলা হয়েছে, বায়ু নেই, পানি নেই, বায়ু ধরে রাখতে পারছে না ওখানে, যে কারণে পানি নেই। আর যা যা থাকার কথা আছে প্রাণীর অস্তিত্ব থাকার জন্য, তার কোনোটা না থাকায় বুধে কিন্তু কিছু নেই। বলছিলাম যে বুধে কিছু নেই, কথাটা বলা যায় যে বুধে কিছুই নেই। কিন্তু সূত্রে বলা হয়েছে যে এত বেশি কার্বন ডাইঅক্সাইড এবং এভাবে যদি অ্যাসিড বৃষ্টি হয়, সেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকা কি সম্ভব আদৌ? অবশ্যই না, সেখানে প্রাণের অস্তিত্ব কল্পনা করা যাবে না। সুতরাং শুক্র গ্রহ এমন একটি গ্রহ যেখানে কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তারপরও এই গ্রহটি বলছিলাম বাকি 7টা গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, বাম আবর্তে ঘুরছে, ডান দিক থেকে বাম দিকে ঘুরছে। আর সেখানে এই একমাত্র শুক্র, সে কিন্তু উল্টো দিকে ঘুরছে। অন্যান্য সমস্ত গ্রহগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘড়ির কাঁটা এদিক থেকে ঘড়ির কাঁটা লক্ষ্য করবা, কাঁটাওয়ালা ঘড়ি যদি থাকে হাতে, এদিক থেকে সবসময় এদিক, এখানে 12 আছে, এখানে লক্ষ্য করবো আবার এদিক চলে আসছে, এখানে 11 আছে। ঘড়ির কাঁটা ঠিক এভাবে এইভাবে ঘুরছে ঘড়ির কাঁটা, আর গ্রহগুলো ঘুরছে ঠিক তার বিপরীত দিকে। কিন্তু শুক্র গ্রহ যেদিকে ঘড়ির কাঁটা ঘুরছে, উনিও ঠিক ওভাবেই ঘড়ির কাঁটার অনুকূলে একইভাবে ঘুরছে। সঙ্গত কারণে আমরা শুক্রকে সম্পূর্ণ বিপরীত ধর্মী এবং একটা অদ্ভুত ধরনের একটা বিশেষ ধর্মী, বিশেষ বৈশিষ্ট্যের গ্রহ হিসেবে আমরা এটাকে আখ্যায়িত করেছি। তো ঠিক আছে,
আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী গ্রহে। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সৌরজগতের প্রথম, দ্বিতীয়, তৃতীয় গ্রহ। তৃতীয় গ্রহ সৌরজগতের তৃতীয় গ্রহ, বলে রেখা ভালো। এর এখানে একটি মাত্র উপগ্রহ আছে, এদের কারো কোনো উপগ্রহ নেই। 1 নম্বর গ্রহের কোনো উপগ্রহ নেই, 2 নম্বর গ্রহের কোনো উপগ্রহ নেই, ঠিক আছে। 3 নম্বর গ্রহ পৃথিবী, একটি মাত্র উপগ্রহ আছে যাকে আমরা চাঁদ বলি। তো একটু পরের কথা আগে বলে রাখলাম এই আর কি। পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ। এই গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে, আর সূর্য থেকে দূরত্ব বা কত, আর এরও একটা ব্যাস রয়েছে। আমরা জানবো যে এই সূর্যকে প্রদক্ষিণ করতে আমাদের পৃথিবীর কত সময় লাগে। তোমরা সবাই জানো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে। তার মানে এই পৃথিবীতে আমরা একদিন ধরেছি, 12 মাস ধরেছি। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটি পৃথিবীতে আমরা 1 বছর হিসেবে গণনা করে থাকি। এবার বলা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব আছে 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার, যাকে একটু বেশি আছে। এইটা ছিল 5.8 কোটি কিলোমিটার, এইটা ছিল 10.8 কোটি কিলোমিটার। 10 5 5 বেড়ে, আর এই 10 সঙ্গে 5 যোগ করেছি, 10 আর 5 15 কোটি কিলোমিটার। 10.8.5 10.5 5 বৃদ্ধি, আর এর সঙ্গে 5 বৃদ্ধি করেছে, তাহলে 10 আর 11 হয়নি, হয়ে গেছে। এখানে 10 যোগ 5 10 প্লাস 15, 5 থেকে নাই, শুধু 10.5, আর এখানে আছে 10 প্লাস 15, 5 করে বেরিয়ে আসছে। এটুকু মাথায় রাখবা, তাহলে একটু মনে রাখতে সুবিধা হবে যে সূর্য থেকে বুধের দূরত্ব কত, আর বুধের থেকে আমার শুক্র দূরত্ব আরো 5 কিলোমিটার বেশি দূরে, আবার শুক্র থেকে পৃথিবী আরো 5 কিলোমিটার, মানে 4.5 কিলোমিটার বেশি দূরে অবস্থিত আছে, ঠিক আছে। আমরা জানি এর একটা ব্যাস রয়েছে 12,667 কিলোমিটার। এর যে ব্যাসটা, এই কক্ষপথের 12,667 কিলোমিটার। বইটা বের করলে আরো বেশি মনে থাকবে। আমি বলছি, তোমরা আবার বইটার সঙ্গে একটু মিলিয়ে নিন, তাহলে আর একটু সুবিধা হবে। যে কারণে বইয়ের সঙ্গে একটু সম্পর্ক রাখতে হবে। তুমি যদি বইকে ভালোবাসো, জড় পদার্থকে কিন্তু ভালোবাসা যায় না, তারপরও আমাদের বলতে হয়, কথার কথা বলতে হয়। তুমি যদি বইকে ভালোবাসো, তাহলে বই তোমাকে সুন্দর একটা জীবন উপহার দেবে। যে জীবনটা তোমাকে ভালোবাসবে, তুমিও যার ভালোবাসায় সিক্ত হবে। সঙ্গত কারণে, অন্য কিছু নয়। ছাত্রের অধ্যয়ন তব, ছাত্রদের একমাত্র তপস্যা বা ভালোবাসা থাকবে বই পড়া বিনিময়ে। তুমি যেমনই পড়িবে, বই তোমাকে তেমন একটা সুন্দর অবস্থানে নিয়ে যাবে, ভালো একটা ফলাফলের মাধ্যমে জীবনে অনেক অনেক ভালো অবস্থানে নিজেকে অবস্থান করাইতে পারবি। তো ঠিক আছে, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমরা জানলাম সূর্য থেকে দূরত্ব 15 কোটি কিলোমিটার। আমরা জানলাম পৃথিবীর ব্যাস আছে 12,667 কিলোমিটার। 12,000 এই কক্ষপথের যে ব্যাস পৃথিবীর 12,667 কিলোমিটার। প্রিয় বন্ধুগণ, বিষয়গুলো তাত্ত্বিক। এই যেগুলো অঙ্কে লেখা হয়, এগুলো
এতটা তাত্ত্বিক যে একটা ডিজিট এদিক সেদিক হলে ওটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে, এটা করা যাবে না, সঠিকটা দেওয়ার চেষ্টা করবে। আর আমরা ইতিপূর্বে জানি এই পৃথিবীতে আলো আছে, বাতাস আছে, যাকে বলছি বায়ুমণ্ডল, এখানে মাটি বা জমিন আছে। জমিনটা আসলে এখানেও যে একেবারে সর্বত্র সমান তা নয়, কোথাও উঁচু কোথাও একটু নিচু। তবে বাংলাদেশের বা আমাদের পৃথিবী পৃষ্ঠের কোনো কোনো দেশে এখানে উঁচু নিচু পাহাড় পর্বত থাকলেও কোনো কোনো দেশের বেশিরভাগ অঞ্চল সমতল ভূমি। বাংলাদেশের কিছু কিছু অঞ্চল বাদে কিছু অঞ্চল বাদে বাকিটা সমতল ভূমি, বেশিরভাগ একেবারে নদী বিধৌত উর্বর সমতল ভূমি। আর পৃথিবীর অন্যান্য জায়গা আমরা দেখতে পাবো কোথাও মালভূমির আধিক্য, কোথাও আছে পাহাড় পর্বত ঘেরা। তারপরও এটাকে আমরা একবার অত সমতল বলতে পারি না, এটা অনেকটা এবড়ো খেবড়ো আমরা বলতে পারি। তো এই পৃথিবীতে যেহেতু আলো, বাতাস, পানি, তার থেকে মেঘ, বৃষ্টি সবই আছে, সঙ্গত কারণে এই যে প্রাকৃতিক উপাদানগুলো আছে, এই উপাদানের উপস্থিতির কারণে এখানে সমস্ত জীবের অস্তিত্ব লক্ষণীয়। সমস্ত জীবের অস্তিত্ব এখানে লক্ষণীয়। এ কারণে এখানে একেবারে সেই ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে অতিকায় দানব আকার প্রাণী এখানে ছিল, তাদের অস্তিত্ব অনেক সময় ছিল। সেই ডাইনোসর, আমরা যাকে ডাইনোসর বলছি, আমরা দেখি নাই, তার অস্তিত্ব পৃথিবীতে ছিল। আর একেবারে ছোট প্যারামিসিয়াম, এই ব্যাকটেরিয়া ভাইরাস, এদেরও বেঁচে থাকার মতো অবস্থা আমাদের এই 3 নম্বর সৌরজগতের গ্রহ পৃথিবী নামক গ্রহটিতে এখানে সবকিছু থাকা সম্ভব। এ কারণে সৌরজগতে এটাকে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনন্য সাধারণ নান্দনিক গ্রহ, যার সাথে অন্য গ্রহের কোনো তুলনা বা জুড়ি চলে না। এই সৌরজগতে মাতৃপুত্র সুলভ গ্রহ একটাই মাত্র, সে পৃথিবী, যাকে মাতৃজ্ঞানে আমরা দেখি, আমরা গ্রহণ করি। এই পৃথিবী এমনই গ্রহ যেখানে বৃষ্টি আছে, রোদ আছে, আলো আছে, ছায়া আছে, বৃক্ষ, লতাপাতা, গুল্ম, বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, অঞ্চলভেদে ভিন্নতা লক্ষ্য করা যায়, ঋতুভেদে ভিন্নতা লক্ষ্য করা যায়, ছন্দে ছন্দে এর বিভিন্ন অবস্থার পরিবর্তন ঘটে। সঙ্গত কারণে আমরা যেগুলো বাস করছি, এটা সৌরজগতের অন্যতম অসাধারণ গ্রহ। শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের আলোচনা আমি এখানে শেষ করতে যাব। তবে এখানে অল্প একটু কাজ থাকবে, যেখানে শুধু নামটি থাকবে না, আর সব থাকবে নামটা বাদ দিয়ে, আর বাকিগুলো রেখে যদি আমরা কাজ করি তাহলে চেহারাটা কেমন হয় একটু দেখতে হবে। এটাকে লিখলাম সিরিয়ালি, যদি লিখতে পারি ক, খ, গ আমরা লিখতে পারি। লিখে তোমাদের কাজ আমরা দিতে পারি। কাজটা দিতে পারি, নিহারিকা কাকে বলে? নিহারিকা কাকে বলে? 1 নম্বর প্রশ্ন উত্তর হবে এটা। একে দিলাম নিহারিকা কাকে বলে? নিহারিকা কাকে বলে? নিহারিকা কাকে বলে? আমরা 2 দিতে পারি, সহজভাবে 2 দিতে পারি। এই অধ্যায় তোমরা খুঁজলে পেয়ে যাবা, এই অধ্যায়ে খুঁজলে পেয়ে যাবা আকাশ গঙ্গা মাত্রই গ্যালাক্সি। আকাশ গঙ্গা, আকাশ গঙ্গা মাত্রই, মানে সমস্ত আকাশ গঙ্গাই।
এই যত আকাশগঙ্গা আছে, যাদেরকে আমরা আকাশগঙ্গা বলি, এই সমস্ত আকাশগঙ্গা কিন্তু সবাই গ্যালাক্সি, সবাই গ্যালাক্সি। গ্যালাক্সি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো বলতে পারি। হ্যাঁ, বলা যাবে। আমার পরবর্তী প্রশ্নের জন্য আমি জায়গা করে নেওয়ার জন্য এই কাজটা করতেছি। এইখান থেকে প্রশ্ন করলাম, প্রশ্ন যদি এমন করি, আমি যদি একটা প্রশ্ন তোমাদের জন্য এমন করে দিই যে ক জ্যোতিষ্কটি সৌরজগতের ব্যতিক্রমধর্মী গ্রহ ব্যাখ্যা করো, ক জ্যোতিষ্কটি সৌরজগতের অন্যতম ব্যতিক্রমধর্মী গ্রহ ব্যাখ্যা করো। ঠিক আছে, আমি নিচের দিক থেকে করে যাই, তা নাহলে প্রশ্ন হয়তো ধরবে না। গ লিখলাম, ক ক নয়, এটা হবে আমাদের খ। খ জ্যোতিষ্কটি সৌরজগতের ব্যতিক্রমধর্মী, খ জ্যোতিষ্কটি সৌরজগতের ব্যতিক্রমধর্মী, ব্যতিক্রমধর্মী ব্যাখ্যা করো। হতে পারে ভয় বলতে পারি। আমরা যদি ভয় বলি, বাকি আছে কি কি আমরা নিয়ে নিলাম। খ নিয়েছি, এইখানে এটিকে আমরা নিয়েছি খ, এই খটাকে নিয়েছি এই প্রশ্ন করার জন্য। বাকি আছে ক আর গ। ক ও গ, ক ও গ জ্যোতিষ্ক দ্বয়ের মধ্যে কোনটি তোমার নিকট গুরুত্বপূর্ণ বলা যাবে? ক ও গ জ্যোতিষ্ক দ্বয়ের মধ্যে ক ও গ জ্যোতিষ্ক বা গ্রহদ্বয়ের মধ্যে যা কিছু লেখা যাবে, আমি সংস্কৃতে গ্রহ লিখলাম। গ্রহ দ্বয়ের মধ্যে কোনটি 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 অধিকতর গুরুত্বপূর্ণ, অধিকতর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো হতে পারে। তাহলে আমরা ক খ গ ঘ চারটে প্রশ্ন পেয়ে গেছি। আমরা আশা করব যে আগামী দিনে চারটি প্রশ্ন আমরা শিখব এবং পরবর্তী ক্লাস আগামী বৃহস্পতিবারে তোমাদের সকলকে উক্ত ক্লাসে হাজির থাকার জন্য বিশেষভাবে আমি তোমাদের বলবো, তোমরা পরবর্তী আমার এই ক্লাসে উপস্থিত থাকবে এবং এই কাজটা কিছুটা হলেও বাসায় দেখবে এবং শিখবে। ধন্যবাদ সবাইকে। ততসময় পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য তোমরা দোয়া করবে। ধন্যবাদ সকলকে। ওইখানে সরাসরি লাইভ